সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রাম ও নওগাঁর বিভিন্ন নদীর পানি বৃদ্ধি, দুর্ভোগে নিম্নাঞ্চলের পরিবারগুলো। বাতিল হলো চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা, ঋণ খেলাপি ইস্যুতে আপিল বিভাগের রায়। গাজীপুরে শ্রীপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে আহত বন কর্মকর্তা সহ ১৬ জন, ঘটনাস্থল থেকে প্রাণে রক্ষা। উত্তরের ২ জেলায় বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে পরিস্থিতি তৈরি হয়েছে। এতে কুড়িগ্রাম ও নওগাঁর নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বর্তমানে বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদীর পানি বেড়েছে। ফলে আত্রাই ও ছোট যমুনা নদীর বেড়িবাঁধের বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঠাকুরগাঁওয়ে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় আব্দুল মমিন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর রানী সংকৈলের ভাঙবাড়ি এলাকায় ১৪ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করেন প্রতিবেশী আব্দুল মমিন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার পরে মামলা করে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তের শূন্যরেখায় এখনও অবস্থান করছেন ৩ যুবক। গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায় ওই ৩ জন শূন্যরেখায় অবস্থান নেন। রোদ বৃষ্টিতে তাদের মানবেতর দিন কাটছে। ঘটনার পর থেকে বিএসএফের সম্ভাব্য পুষিন পরিস্থিতি মোকাবেলায় কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবির সদস্যরা। ঢাকার ধামরায় ৩ কক্ষের একটি বাসা। ঘরে হাঁটার মতো ফাঁকা জায়গা নেই। যেদিকে চোখ যায় শুধু বিড়াল আর বিড়াল। এই বাসাতেই পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় ১৩০টি বিড়াল ও ১০টি কুকুর নিয়ে বসবাস করেন চাকরিজীবী রিদিমা জামান রিমি। করোনা মহামারীর সময় রাস্তায় অসহায় অবস্থায় থাকা একটি বিড়ালকে উদ্ধার করে ঘরে তোলেন তিনি। সেই একটি থেকেই শুরু। ধীরে ধীরে আশ্রয়হীন, আহত ও নির্যাতনের শিকার বিড়াল কুকুরদের আশ্রয় দিতে দিতে আজ তাদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪০টিতে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ ফুটনগর গ্রামে। একজন পশুপ্রেমীর গল্প শোনাতে আমি এখানে হাজির হয়েছি। এই পশুপ্রেমীর নাম হচ্ছে রিদিমা জামান রিমি। এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে তিনি ১৩০টি বিড়াল এবং 10টি কুকুর তিনি লালন পালন করেন। সর্বপ্রথম আমি ২০১৮ সালে একটা রাস্তায় বিড়াল পাই। তাকে আমি নিয়ে আসি পালার জন্যই। তার নাম ছিল নিশু। তো গত মাসে সে মারা গেছে। টানা ৯ বছর সে আমার কাছে ছিল। তো তাকে রাখার পর থেকেই আমার অ্যানিমেলদের প্রতি ভালোবাসার শুরু। এতগুলো বিড়াল এবং কুকুরকে কিভাবে রিমি এবং রিমির পরিবার সামলান সেই বিষয়গুলো তাদের মুখ থেকেই শুনবো। খাবার দেওয়া হয় দিনে ৩ বার। সেটা বিকেলবেলা ওরা হালকা নাস্তা হিসেবে ড্রাই ফ্রুট পায়, আর 2 বেলা মাছ সেদ্ধ দিয়ে আর মাংস সেদ্ধ দিয়ে ভাত মাখায় দেওয়ার চেষ্টা করি। পার ডে হিসেবে আপনার ২৮০০ থেকে ২৯০০ টাকার খরচ পড়ে। আমি অ্যানিমেল রিলেটেড গ্রুপগুলো থেকে কিছু কিছু ফান্ডের ব্যবস্থা করি, যেখানে অনেক অ্যানিমেল লাভাররা আছে যারা ওদেরকে সাহায্য করে।
70% আমার নিজের আর্নিং, যেটা আমার চাকুরি প্লাস ফোস্টার থেকে আসে। আর কিছুটা হচ্ছে কি যখন আমি একদমই না পারি, বিশেষ করে ট্রিটমেন্ট জিনিসটা অনেক কস্টলি আমাদের দেশে, সেটা আমি ফান্ডিংয়ের মাধ্যমে চেষ্টা করি। আমি চাই যে ওদের সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে খাবারের আগে প্রয়োজন হচ্ছে সুষ্ঠু বিচার। কারণ আজকাল আমাদের দেশে প্রচুর পরিমাণে কুকুর বিড়ালের প্রতি বা বন্য প্রাণীগুলোর প্রতি অবিচার হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমার এতটুকুই আবেদন যে সে যেন এই অ্যানিমেলদের নিষ্ঠুরতার জন্য কঠোর একটি আইন করে। হ্যামিলনের বাসিওয়ালার মতো রিমির পিছে ছুটছে শত শত বিড়াল। এবং এটি অভাবনীয় একটি দৃশ্য। সমাজের উচ্চবিত্ত যারা রয়েছে তারা যদি এই রিমির মতো পশুদের প্রতি এগিয়ে আসে তাহলে ভালো থাকবে পশুরা, ভালো থাকবে পৃথিবী। এম এ হালিম, দীপ্ত সংবাদ, ধামরাই, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। তাই সংসদ সদস্য হিসেবে তার আর শপথ নেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সকালে এই রায় দেয়। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে লিফট আপিল করেন একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী। আদালত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম ৪ আসনের ফল স্থগিত করে। চট্টগ্রাম বন্দর এলাকায় এমভি বে হারবার ২ নামের পাথর বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার রাত ৩:৩০টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি স্থানে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষে এটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১২ জন পানিতে পড়ে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ৮ জনকে উদ্ধার করে, বাকি ৪ জনকে পার্কি বিচ এলাকায় স্থানীয়রা উদ্ধার করেন। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে শত শত মানুষের ফুলেল শ্রদ্ধার পাশাপাশি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। বিটিভি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ২ দফা জানাজা শেষে এই শিল্প সারথীকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। জীবনের বেশিরভাগ সময় পুতুল নাচের সুতোয় আনন্দ বুনেছেন, রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন জীবনের জয়গান। তিনি আজ নিশ্চল, নিথর। শিল্প সংস্কৃতির গুণীজন মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। সহকর্মী, ভক্ত, অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসেছেন বাংলাদেশের পাপেট সম্রাটকে শ্রদ্ধা জানাতে। তার প্রয়াণে শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। কলিম সারাবির নেতৃত্বে মোস্তফা মনোয়ার, জামান আলী সহ আরও অনেকেই টেলিভিশনের সমস্ত কাগজপত্র, নিয়োগপত্র সমস্ত কিছু বাংলায় করলেন। ভাবতে পারেন আইয়ুব খানের দুর্দণ্ড প্রতাপের মধ্যে দিয়ে এই বাংলায় সমস্ত অফিস আদালত চালানো। টেলিভিশনকে কোন উচ্চতায় নিয়ে গেছেন, সেখানে মোস্তফা মনোয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে তার জুড়ি খুব কমই ছিল। 1952 সালে নবম শ্রেণীতে পড়ার সময় ভাষা আন্দোলনের জন্য কার্টুন এঁকে জেল খাটেন। পাকিস্তান আমলে কর্মক্ষেত্রে বাংলাদেশের জন্য হয়ে উঠেছিলেন প্রতিবাদী। তার এই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিশিষ্টজনরা। বাংলাদেশের যারাই বরেণ্য আছেন তাদের সকলের ভূমিকা, তাদের সকলের অবদান, তাদের সকলের সৃষ্টিশীলতা, এইগুলোকে আমরা সংরক্ষণ করব। পাকিস্তান আমলে বিটিভি যাত্রা শুরু করলো এবং সেই টেলিভিশনে তারা এমন কিছু প্রবর্তন করলেন যেটা মুস্তাফা মনোয়ার যেটার অন্যতম প্রতিকৃত ছিলেন। বিশেষ করে ছোটদের অনুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান এবং তার সঙ্গে নবীনাদের অন্তরে শিল্পের বাণী পৌঁছে দেওয়া। যে গভীর জায়গা থেকে উনি কথা বলেন, এটা তো শুধু অভিজ্ঞতার মধ্যে দিয়ে না, এটা আসে একজন সৃষ্টিশীল, সৃজনশীল মানুষের মন থেকে আসে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
শেষে সব্যসাচী এই শিল্পীকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। রং, তুলি আর ক্যানভাস ছাড়িয়ে যিনি পাপেটের সুতোয় প্রাণ দিয়েছিলেন নির্জীব পুতুলকে, তিনি মুস্তাফা মনোয়ার। আজ তিনি অমৃত লোকের যাত্রী হলেও রেখে গেছেন এক জীবন্ত সৃষ্টি জগৎ। তার সেই জাদুকরী শিল্প ও কর্মের আলো ফুরিয়ে যায়নি, বরং তা বেঁচে থাকবে আগামী প্রজন্মের প্রতিটি হৃদয়ে, প্রতিটি শিশুর হাসিতে এবং দেশের শিল্প চেতনায়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। গাজীপুরের শ্রীপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন বন কর্মকর্তা সহ অন্তত 16 জন। তাদের মধ্যে রয়েছেন বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোকলেজুর রহমান, সদর বিট কর্মকর্তা আক্তার হোসেন সহ দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকরা। বন বিভাগের কর্মকর্তারা জানান, বেলা 11:30টার দিকে উপজেলার আবদার তেলিহাটি মৌজায় বনের জমি দখল করে ঘর নির্মাণের সংবাদে উচ্ছেদ অভিযানে যান তারা। এ সময় অবৈধভাবে দখলদাররা দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। আশুলিয়ায় একটি টেক্সটাইল মিলের অন্তত 25 জন শ্রমিক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েছেন। সকালে কাঠগড়া এলাকার ম্যাকপাই কম্পোজিট টেক্সটাইল মিলে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, কারখানায় প্রবেশের পর হঠাৎ করে বেশ কয়েকজন মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা এটি হিস্টেরিয়া বলে ধারণা করছেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কর্মসূচি চলে। এ সময় সড়কের প্রায় 4 কিলোমিটার অংশে তীব্র যানজট তৈরি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা হাসপাতাল চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে হয়ে গেল দিনব্যাপী জাতীয় ফল মেলা। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকালে এই ফল মেলার উদ্বোধন করা হয়। স্থানীয় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তাদের পক্ষ থেকে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ও চারা বিক্রয় করা হয় মেলায়, যা স্থানীয় সাধারণ মানুষ ও চাষিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। তবে দেশটির এক ফুটবল ভক্ত রয়েছেন বাংলাদেশের নারায়ণগঞ্জে। নিজের বাসস্থানকে তিনি সাজিয়েছেন নেদারল্যান্ডসের সকল ক্রীড়া সামগ্রী দিয়ে। বিশ্বকাপকে ঘিরে সারা দেশের ফুটবল প্রেমীরা যেখানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে উন্মোদনায় ব্যস্ত, তাদের ভিড়ে দেখা মিলল নেদারল্যান্ডসের এক অন্ধভক্তের। তার নিজের বাসস্থানকে সাজিয়েছেন নেদারল্যান্ডসের সকল ক্রীড়া সামগ্রী নিয়ে, যা দেখতে তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। 46 বছর বয়সী মোহাম্মদ বদরুজ্জোজা লস্কর পেশায় সরকারি কর্মকর্তা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এ বাসিন্দা ফুটবল খেলাকে মনে প্রাণে শত ব্যস্ততাও ভালোবাসেন। যখন দেশের অধিকাংশ প্রিয় দল আর্জেন্টিনা, ব্রাজিল, এই ফুটবল অনুরাগীর প্রিয় দল হল্যান্ড। তাই নিজের মনকে আনন্দিত করার জন্য প্রিয় দলের সকল জার্সি এবং ক্রীড়া সামগ্রী সংগ্রহ করে ঘরকে সাজিয়ে রাখেন তিনি। তার পোশাক আশাকেও রয়েছেন হল্যান্ডের চিত্র। এইবার যে 48টা দল ওয়ার্ল্ড কাপ খেলতেছে, 48 দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী ডিফেন্স, নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী ডিফেন্স। আপনি দেখেন আমাদের ডিফেন্সের মূলকে ভ্যান ডাইক, ওয়ার্ল্ডের সেরা ডিফেন্ডার। আমাদের আছে নাথানাকে, আমাদের আছে ড্যামফ্রিজ, আমাদের আছে ভ্যানাকে। এরপর আপনি যদি মিডফিল্ডের দিকে তাকান, মিডফিল্ডে কিন্তু আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সেরা মিডফিল্ডার কিন্তু নেদারল্যান্ডসের এবার ফ্র্যাঙ্কি ডি ইয়ং। তারপর আপনি দেখেন রেঞ্জার্স আসছে আমাদের, তারপরে আমাদের আছে কিন্তু ক্লুইবার্ড আছে। এরপর আপনি আমাদের যদি একটু উপরের দিকে যাই, আমাদের কি আছে, আমাদের নেদারল্যান্ডসের ইতিহাসে
আজ অব্দি পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ম্যানফিস ডিপে আছে, আমাদের লিভারপুলের কোডি গ্যাকপো আছে, এই ইয়াদে মালেন আছে। চমৎকার একটা কম্বিনেশন টিমের, এই টিম নিয়ে সত্যি আশা করা যায়। বাড়ির ফ্লোরের ভেতরে 8 ফুট ও 12 ফিটের আকর্ষণীয় স্টেডিয়াম তৈরি করেছেন। ঘরে সংগ্রহ আছে 1974 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সকল ধরনের জার্সি ও টি শার্ট। এক কথায় এ যেন এক টুকরো হলেন। লস্কর জানান, সর্বশেষ 2010 সালে আরজে রোবেন, ভ্যান পার্সি, ওয়েলসি স্টাইলাররা ফাইনালে হল্যান্ডকে নিয়ে গেলেও স্পেনের সাথে 1-0 গোলে হারার স্মৃতি সে ভুলতে পারেনি। হল্যান্ডের এই অন্ধভক্তকে দেখতে নিয়মিত এখন তার বাড়িতে ভিড় জমান স্থানীয়রা। গৌতম সাহা, নারায়ণগঞ্জ, দীপ্ত টিভি। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রাম ও নওগাঁর বিভিন্ন নদীর পানি বৃদ্ধি, দুর্ভোগে নির্মাঞ্চলের পরিবারগুলো। বাতিল হলো চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা, ঋণ খেলাপি ইস্যুতে আপিল বিভাগের রায়। গাজীপুরের শ্রীপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে আহত বন কর্মকর্তা সহ 16 জন, ঘটনাস্থল থেকে প্রাণে রক্ষা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।